হাসান ভাই কেমন আছেন? আমরা একটু অপেক্ষা করি আরো বাকি যারা আছেন তারা যুক্ত হোক দ্রুত। ডিপাই কেমন আছো? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। ডিপাই তুমি কোন কোন বই পড়ো? স্যার আমি আইন বার ভাতা নিয়েছি কাউন্সিলের জন্য, আপাতত। বার কাউন্সিলের জন্য। জি জি স্যার, হুম। আইন ভাত। আইন পাটার কি পড়ো? এর বাইরে তো স্যার বিহার একটা আছে, এর বাইরে বই নেই না। ও, লিগাম প্রশ্ন ব্যাংক একটা কিনে নিবা, ঠিক আছে? লিগাল। আচ্ছা স্যার। হ্যাঁ। আমি টাইমলি ক্লাস আসার জন্য কয়েকবার করে আমি বলেছি, এরা লেট করে 5 মিনিট ওভার হয়ে গেছে। টাইমলি ক্লাসে আসবে, ক্লাস শুরু করব দ্রুত। 10টায় শুরু মানে 10টায় শুরু। এখন 10টায় টাইম দেওয়া থাকলে আপনারা 9টা 50 থেকে রেডি হয়ে থাকবেন, বা 9টা 55 থেকে রেডি হয়ে থাকবেন, 10টায়, ঠিক 10টায় যুক্ত হবেন। সৈকত ভাই কেমন আছেন? ভাই, এই তো ভাই আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সৈকত ভাই, আপনি বার কাউন্সিলের জন্য কি কি বই পড়েন? আপনার নোট গুলাই তো, আর হচ্ছে ওই আহ, এই আইন পাঠের যে বইটা আছে, আইন পাঠের বই এইটাই। আর কিছু না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাথে লিগাম প্রশ্ন ব্যাংক একটা কিনে নেবেন, ঠিক আছে? লিগাম আর প্রশ্ন এমনি ব্যাংক। ওই জি জি, আর এমনি কি মূল একটা করতে হবে বিহার এক যেটা? বেয়ার অ্যাক্ট কি, আমি শুনতে পাইনি ভাই। বললাম বিহার সাথে কি বিহার একটাও পুরো করতে হবে নাকি? বেয়ার অ্যাক্ট যখন যতটুকু প্রয়োজন আমি তো বলেছি, ওর বাইরে পড়ার দরকার নাই, ঠিক আছে? বেয়ার আচ্ছা অ্যাক্ট তো ঠিক। অবশ্যই পড়বেন। কিছু কিছু আইনের বেয়ার অ্যাক্ট পড়তে হবে, আর কিছু কিছু আইনের বেয়ার অ্যাক্ট অ্যাভয়েড করতে হবে। আচ্ছা ঠিক আছে। মুন্নি কেমন আছেন? মুন্নি কি শুনতে পাচ্ছেন? মুন্নি কি শুনতে পাচ্ছেন? আমাদের আলামিন ভাই আর শামীম ভাই, এই দুইজন আসলে তো ক্লাস শুরু করতে পারতাম।
আচ্ছা, আপনাদের কারো কোনো সমস্যা আছে? সমস্যা সলভ করি আগে। বলেন, কেউ কিছু কোনো কিছু শুনতে চান বা বলতে চান? স্যার আপনি যে একটা গ্রুপে দিছিলেন যে নভেম্বর অথবা ডিসেম্বরের দিকে মানে নেক্সট ভারের এক্সামটা হতে পারে, এটা কি মানে পসিবিলিটি কতটুকু আর কি, এটা জানতে চাচ্ছিলাম আর কি। পসিবিলিটি এটা, এই যে গত যে বার কাউন্সিলের পরীক্ষা হইলো, এই বার কাউন্সিলের ক্ষেত্রে 4-5 মাস আগে যে তারিখের কথা বলেছিল সেই তারিখেই শুরু হয়েছিল। এখন বার কাউন্সিলের এক্সিকিউটিভে রুহুল কুদ্দুস কাজল যে আঙ্কেল আছেন, উনি খুবই অ্যাক্টিভ। উনি যেটা বলেন সেটাই তো করতেছে এখন পর্যন্ত, এবং এক্সিকিউটিভ যে মেম্বার অন্যান্য যারা আছেন তারাও খুব অ্যাক্টিভ। সো তাদের কথা, এটা হলো তাদের কথা, মিটিংয়ের সিদ্ধান্ত। আশা করি যে এক্সিকিউট হবে, ঠিক আছে। তারপরে অ্যাক্ট অফ গড বলে কিছু একটা আছে, সেটা পরের বিষয়। আমরাও না আমি এই, কি শুনছিলাম কি স্যার, মানে জি, নোটিশ সার্ভ করার পরে মানে মিনিমাম নাকি ওইটা 2-3 মাস পর হয় আর কি এরকম। মানে আমি শুনছিলাম নভেম্বর ডিসেম্বর দিকে নোটিশ আসতে হয় ওইরকম। বিষয়টা হলো যে যখন নভেম্বর ডিসেম্বরে সার্কুলার আসবে, ঠিক আছে, জি। নভেম্বর ডিসেম্বরে সার্কুলার আসবে। সার্কুলার আসলে এই সার্কুলার থেকে আপনারা 40 দিন মতো সময় পাবেন, 30 দিন সময় পাবেন আবেদন করার জন্য। তারপরে বাকি যে আবেদন শেষ হইলে তারপরে 20 দিন মতো বা 25 দিন মতো সময় দিয়ে আপনাদের পিলি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জানুয়ারিতে বা ডিসেম্বরের লাস্টের দিকে পিলি হইতে পারে, ঠিক আছে। আর লিখিত হবে ধরেন যে ঈদের পরে হইলো, লিখিত পরীক্ষা হইলো। সো সেক্ষেত্রে আপনারা নোটিশ পাওয়ার পরে কিন্তু 2 মাস মতো সময় পাবেন, সেটা নোটিশ পাওয়ার পরে গিয়ে। জি আশা করি বুঝতে পেরেছেন। জি স্যার। হ্যাঁ, আমরা গত দিন 38 ধারা পর্যন্ত পড়িয়েছিলাম, ঠিক আছে। 38 ধারা পর্যন্ত পড়িয়েছিলাম। আমরা আজকে এই যে 40 ধারা থেকে শুরু করব। 40 ধারাতে আপনাদের বলতেছে অপরাধ। অপরাধ কাকে বলে? আমি এই 40 ধারা নিয়ে গতবার আমি কয়েকবার প্রশ্ন করেছিলাম আমার যে ব্যাচ ছিল সেই ব্যাচের, এবং বলেওছিলাম যে এই প্রশ্নটা আসতে পারে, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে কিন্তু এই প্রশ্নটা আসছে যে অপরাধকে কত ধারায় সংজ্ঞায়িত করা হয়েছে বা অপরাধের কথা বলা হয়েছে 40 ধারাতে। এখন অপরাধ বলতে কি বোঝায় বা অপরাধ কাকে বলে? অপরাধ কাকে বলে? কোনো কিছু করা এবং কোনো কিছু করা থেকে বিরত থাকা, যা শাস্তিযোগ্য অপরাধ সেটাই কি, যা শাস্তিযোগ্য সেটাই অপরাধ। টু ডু অর নট টু ডু সামথিংস হুইচ ইজ পানিশেবল ইজ কল্ড অফেন্স। আপনারা দেখেন কোনো কাজ, যে কাজটা আপনারা করতেছেন ওই কাজ যদি বাংলাদেশের আইন অনুযায়ী যদি শাস্তিযোগ্য হয় তাহলে সেটা অপরাধ বলে গণ্য হইবে। আবার কোনো কাজ করা আপনাদের জন্য বাধ্যতামূলক, অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ, অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ হিসাবে আপনাদের কোনো কাজ করা বাধ্যতামূলক, সেই কাজটা যদি আপনি না করেন, এই কাজ না করাটা অপরাধের বলে গণ্য হইবে। যেমন ধরেন বাংলাদেশের কোনো প্রপার্টি আপনার সামনে কোনো ব্যক্তি কি করতেছে, নষ্ট করতেছে, ধ্বংস করতেছে, তখন আপনার দায়িত্ব কি? ওই যে ব্যক্তি ধ্বংস করতেছে, নষ্ট করতেছে, তাকে প্রতিহত করা বা ওই কাজে তাকে বাধা দেওয়া অথবা প্রশাসনের খবর দেওয়া। এখন যদি আপনি যদি এটা না করেন, এটা না করাটা অপরাধের শামিল বলে গণ্য হইবে। তাহলে কি দাঁড়াইলো যে কোনো কিছু করা বা না করা যেটা পানিশেবল মানে শাস্তিযোগ্য সেটাই অপরাধ। তাহলে অপরাধের সংজ্ঞা দেওয়া আছে 40 ধারাতে, এইটুকু আপনারা এখান থেকে পড়বেন। 41 ধারাতে বলতেছে বিশেষ আইন, স্পেশাল ল।
আমি এর আগে আপনাদের একটা সিকোয়েন্স দিয়েছিলাম, একটু মনে করে দেখেন যে বাংলাদেশের সবার উপরের আইন কোনটা, বলুন তো কেউ। সবার উপরের বা সব থেকে বেশি ক্ষমতা সম্পন্ন আইন কোনটা? কনস্টিটিউশন। সংবিধান। সংবিধান সবার উপরে, তারপরে স্পেশাল ল। বিশেষ আইন, তারপরে সাধারণ যে লগুলো আছে। এখন সাধারণ ল আর বিশেষ আইনের মধ্যে যদি কনফ্লিকশন ক্রিয়েট হয় বা বিরোধ সৃষ্টি হয়, তাহলে বিশেষ আইন প্রাধান্য পাবে। আবার এই বিশেষ আইনের সাথে যদি সংবিধানের আপনার বিরোধ সৃষ্টি হয়, সেক্ষেত্রে সংবিধান প্রাধান্য পাবে। ঠিক আছে? তাহলে বিশেষ আইনের কথা বলা আছে 41 ধারাতে। 42 ধারাতে বলতেছে স্থানীয় আইন, লোকাল ল। এই যে লোকাল ল, এখন যদি আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসে লোকাল ল কোন ধারাতে বলা আছে, আপনারা উত্তর করবেন 41 ধারাতে বলা আছে, 42 ধারাতে বলা আছে। এখন ধরেন 39 ধারাতে বলতেছে ভলুন্টারিলি, মানে স্বেচ্ছাকৃতভাবে। এই যে স্বেচ্ছাকৃতভাবে, এই স্বেচ্ছাকৃতভাবে এটার সংজ্ঞা দেওয়া আছে আপনার 39 ধারাতে। তাহলে এই 39 ধারাতে এটা আছে, এই সংজ্ঞাটা আপনার মুখস্থ রাখতে হবে। এখন যদি পরীক্ষাতে আসে ভলুন্টারিলি কত ধারাতে বলা হয়েছে, আপনার এইখান থেকে প্রশ্ন আসলে এইভাবেই প্রশ্ন আসবে যে লোকাল ল কত ধারাতে বলা হয়েছে, ভলুন্টারিলি কত ধারাতে বলা হয়েছে। ঠিক আছে? তাহলে 39 ধারা, 42 ধারা পাইলাম, 41 ধারা পাইলাম, 40 ধারা পাইলাম। প্রত্যেকটা ধারা থেকে আপনারা শুধুমাত্র কত ধারাতে বলা আছে এইটুকু পড়বেন। তারপরে চলে যাবেন আপনারা এখানে বেয়ার একটা একটু বের করেন। বেয়ার একটা দেখেন, ক্ষতি বলতেছে আপনার 44 ধারাতে। এখানে ক্ষতি বলতে কোন কোন ধরনের ক্ষতির কথা বলা হয়েছে? দেহ, মন, সুনাম, সম্পত্তি। দেহ, মন, সুনাম এবং সম্পত্তি, 4 ধরনের ক্ষতির কথা বলা হয়েছে। দণ্ডবিধিতে কোন ধরনের ক্ষতির কথা বলা হয়েছে বা কয় ধরনের ক্ষতির কথা বলা হয়েছে, এটা যদি প্রশ্ন আসে, বা ক্ষতি বলতে কি বুঝেন, যদি এই প্রশ্ন আসে, তাহলে আপনারা কি বলবেন যে মানুষের দেহ, মন, সম্পত্তি, সুনাম, এই কয়েকটা বিষয়ের ক্ষতিকে দণ্ডবিধি অনুযায়ী ক্ষতি বলা হয়েছে। এই কয়েকটা বিষয়ের যদি অনিষ্ট সাধন করা হয়, নিশ্চিত করা হয়, তাহলে সেটাকে আমরা বলবো ক্ষতি। ঠিক আছে? তারপরে দেখেন দণ্ডবিধিতে প্রাণী বলতে কি বোঝায়? প্রাণী বলতে আপনার মানুষ ছাড়া অন্যান্য যাদের প্রাণ আছে তাদেরকে প্রাণী বলা হচ্ছে। তাহলে মানুষ বাদে অন্যান্য যে জীবজন্তু আছে তাদেরকে কি বলা হচ্ছে? প্রাণী বলা হচ্ছে দণ্ডবিধি। তাহলে এই প্রাণীর মধ্যে মানুষ ইনক্লুডেড হবে না, ইনক্লুডেড হবে না। এবার ধরেন যে এই 42 ধারাতে বলতেছে গুড ফেইথ। 42 ধারাতে বলতেছে গুড ফেইথ। এই গুড ফেইথ থেকে এখন পর্যন্ত 2 থেকে 3টা প্রশ্ন আসছে পরীক্ষাতে। ঠিক আছে? 2 থেকে 3টা প্রশ্ন পরীক্ষাতে আসছে। এখন গুড ফেইথটা কাকে বলে? কোনো ব্যক্তিকে আপনি শাস্তি প্রদান করতে চান দণ্ডবিধির অধীন, তাহলে 2টা জিনিস লাগবে। এই 2টা জিনিস ছাড়া আপনি দণ্ডবিধির অধীন কোনো ব্যক্তিকে শাস্তি প্রদান করতে পারবেন না। 2টা জিনিস ছাড়া দণ্ডবিধির অধীন কোনো ব্যক্তিকে শাস্তি প্রদান করতে পারবেন না। 1 নম্বরটা হলো মেন্স রিয়া, আর 2 নম্বরটা হচ্ছে ওয়ার্ক, মানে কাজ। এই মেন্স রিয়া বলতে বোঝায় দশাবহ মন বা অপরাধক্ষম মন। কোনো ব্যক্তির যদি আপনার এই দশাবহ মন যদি না থাকে, মানে অপরাধ করার ইন্টেনশন যদি না থাকে,
তাহলে তাকে কি করতে পারবেন না, পানিশড করতে পারবেন না। এখন এই দুইটা জিনিস সমানভাবে প্রয়োজন। আপনি আপনার মেন্সরিয়া আছে কিন্তু আপনি অপরাধ করেন নাই, আপনি পানিশড হবেন না। আবার আপনি কাজ করেছেন কিন্তু আপনার মেন্সরিয়া নাই, মানে দশাবহ মন নাই, সরল মনে কাজ করেছিলেন, তখন আপনার কি হবে না, পানিশড হবে না বা আপনার কোনো শাস্তি হবে না। তাহলে দণ্ডবিধির অধীন কোনো ব্যক্তিকে যদি শাস্তি প্রদান করতে হয় তাহলে দুইটা জিনিস অবশ্যই লাগবে। এক নাম্বারটা হলো যে দশাবহ মন, আর দুই নম্বরটা হচ্ছে অপরাধক্ষম কোনো কাজ। তাহলে আমরা দুইটা জিনিস কি কি পাইলাম, যে কোনো ব্যক্তির যদি শাস্তি প্রদান করতে হয় তাহলে কি কি লাগবে। মুন্নি বলেন তো একটু জোরে জোরে। মুন্নি কি শুনতে পাচ্ছেন? জি জি, কি কি লাগবে কাউকে শাস্তি প্রদান করতে হলে দণ্ডবিধিতে? মেন্সরিয়া আর হচ্ছে ওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ, সৈকত ভাই বলেন। আহ, একটা অপরাধ হতে হলে একটা ক্রিয়া আর হচ্ছে মিউস ক্রিয়া লাগবে। তো এটাই আর কি ওয়ার্ক যেটা বলবো, এটাই মানে একটা ইয়ে। হ্যাঁ ঠিক আছে, এইবার আমরা চলে যাব এই সরল বিশ্বাসে। সরল বিশ্বাস কাকে বলে? সরল বিশ্বাস বলতে যথাযথ সতর্কতা ও মনোযোগ সহকারে যদি কোনো ব্যক্তি কোনো কাজ সম্পাদিত করে থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে সরল বিশ্বাসে করেছিল। এখন এই যে ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন, ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন, নাথিং ইজ সেড টু বি ডান অর বিলিভড ইন গুড ফেইথ হুইচ ইজ ডান অর বিলিভড উইদাউট ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন। তাহলে দেখেন যে যদি কোনো ব্যক্তি এই যথাযথ সতর্কতা ও মনোযোগ সহকারে কোনো কাজ না করে থাকে তাহলে সেটাকে গুড ফেইথ বলা যাবে না বা সরল বিশ্বাস বলা যাবে না। এই সরল বিশ্বাসটা আপনার খুবই গুরুত্বপূর্ণ। এই সরল বিশ্বাসে যদি আপনি একজন মানুষকে যদি হত্যাও করে আসেন, ঠিক আছে, সরল বিশ্বাস রেখে যদি আপনি একজন ব্যক্তিকে হত্যাও করে আসেন তাহলে সেক্ষেত্রে আপনার কি হবে না, আপনার কোনো শাস্তি হবে না। যেমন ধরেন আলামিন ভাই, সে হলো কাঠুরে, বনে গেছে কাঠ কাটতে, তার হাতে আছে কি, কুড়াল আছে। কুড়াল তো চিনেন, কুড়াল দিয়ে কাঠ কাটে। কুড়ালে যে আপনারা যে কাঠুরের গল্প ছোটকালে পড়েছেন না, সে কুড়াল আছে। দেখুন আলামিন ভাই খুবই সতর্কতার সাথে এবং মনোযোগ সহকারে তার গাছ কাটতেছিল জঙ্গলে। যখন গাছ কাটতেছে পিছন থেকে একজন ব্যক্তি দাঁড়ায় আছে। যখন দাঁড়ায় আছে আলামিন ভাই যখন কুড়ালটার উপর উঁচু করছে, কুড়ালের যে মাথা আছে, লোহার যে দণ্ড আছে, ওইটা কুড়ালের ওই দণ্ড থেকে ছুটে গেছে, ছুটে গিয়ে ওই ব্যক্তির মাথায় গিয়ে কি হয়েছে, মারা গেছে। ওই ব্যক্তির মাথায় লেগে মারা গেছে। তা যখন এই আলামিন ভাই আপনার যথাযথ সতর্কতা এবং মনোযোগ সহকারে আপনার কাজ করতেছিল তখন আপনার কুড়ালটা ছুটে গেছে। এখানে কিন্তু আলামিন ভাইয়ের কোনো দোষ নাই। এই ক্ষেত্রে ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে এক্ষেত্রে আলামিন ভাইয়ের কোনো শাস্তি হবে না, কারণ আলামিন ভাইয়ের কী ছিল, সরল বিশ্বাস ছিল। এখানে যথাযথ সতর্কতা ও মনোযোগ সহকারে কাজ করতেছিল। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম এই যথাযথ সতর্কতা এবং মনোযোগ সহকারে যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে থাকে তাহলে তাকে সেই কাজকে অপরাধ হিসাবে গণ্য করা যাবে না। এখন দেখেন যদি কোনো ব্যক্তিকে এই দণ্ডবিধির অধীনে শাস্তি প্রদান করতে হয় তাহলে দুইটা জিনিস লাগবে বললাম আমি। একটা মেন্সরিয়া, মেন্সরিয়ার আপনার বাংলাটা হচ্ছে দশাবহ মন, আরেকটা অপরাধক্ষম কোনো কার্য বা ওয়ার্ক। দেখুন এই দুইটা জিনিস ছাড়া কোনো ব্যক্তিকে কি করা যাবে না, আপনার পানিশড করা যাবে না। তাহলে এইটুকু আশা করি বুঝতে পেরেছেন। এইবার আমরা চলে যাব 53 ধারাতে। 53 ধারাতে বলতেছে আপনার পানিশমেন্ট মানে দণ্ডসমূহ, দণ্ডবিধির অধীন কোন কোন ধরনের শাস্তি প্রদান করা যায়। দণ্ডবিধির অধীন কোন কোন ধরনের
শাস্তি প্রদান করা যায়, এটা বলা আছে আপনার 53 ধারাতে। 53 ধারাতে বলা আছে যে দণ্ডবিধির অধীন একজন ব্যক্তিকে যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তার কোন কোন ধরনের শাস্তি প্রদান করা যাবে। এখানে দেখেন দণ্ডবিধির অধীন আপনার 5 ধরনের শাস্তির কথা বলা আছে। 5 ধরনের শাস্তির কথা বলা আছে। একটা মৃত্যুদণ্ড, আরেকটা যাবজ্জীবন কারাদণ্ড, আর আরেকটা আছে কারাদণ্ড। এখানে আরেকটা আছে আপনার সম্পত্তি বাজেয়াপ্ত, 5 নাম্বারটা আছে আপনার অর্থদণ্ড। এর মধ্যে আবার আপনাদের কিছু কিছু বিষয় রাখতে হবে যে কারাদণ্ড 2 প্রকার, একটা রিগোরাস আর একটা সিম্পল। একটা রিগোরাস আর একটা সিম্পল। এই রিগোরাস বলতে বোঝাচ্ছে সশ্রম কারাদণ্ড, আর সিম্পল বলতে বোঝাচ্ছে বিনাশ্রম কারাদণ্ড। এখন এই সশ্রম, সশ্রম বলতে কি বোঝায় কেউ কি বলতে পারবেন? সশ্রম বলতে কি বোঝায়, কে বলবেন? এনিওয়ান? সশ্রম আর বিনাশ্রম বলতে আপনারা কি বুঝেন? সশ্রম বলতে বোঝায় শ্রম ছাড়া যে কারাদণ্ডটা দেওয়া হয় সেটা, আর যেটা হচ্ছে ইয়ে 2 নাম্বারটা সেটা হচ্ছে কঠোর পরিশ্রম সহ দেওয়া হয় আর কি। আর না, আর অন্যান্য সশ্রম কেউ? বলতে হচ্ছে যেখানে যেখানে আপনার হচ্ছে যে কাজ কাজ করতে হবে, তাকে তার ইয়ে করতে হবে, তার সশ্রম শারীরিক কাজ করতে হবে। আর বিনাশ্রম হচ্ছে যেখানে কাজ করতে হবে না আর কি, শুধু কারাদণ্ড। হ্যাঁ, শুধু কারাদণ্ড, ঠিক সশ্রম আছে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। সশ্রম বলতে আপনার বোঝাচ্ছে যে এই যে আপনার যে কারাদণ্ড হবে, এই কারাদণ্ডের সময় কি করা যাবে, সেই ব্যক্তিকে দ্বারা কোনো কার্য সম্পাদন করানো যাবে, কোনো কাজ করানো যাবে, যেমন আপনার গার্ডেনিং করানো, রান্না করানো, পরিষ্কার করানো, এই ধরনের কাজ তাকে দিয়ে করানো যাবে। এটা হচ্ছে আপনার সশ্রম। আর বিনাশ্রম বলতে সে শুধুমাত্র আপনার কারাদণ্ড ভোগ করবেন, তার দিয়ে কোনো কাজ করানো যাবে না। জেলখানাতে আপনার কিন্তু অনেক ধরনের কাজ করাই, আপনার কুটির শিল্প আছে, আপনার গার্ডেনিং আছে, রান্না আছে, স্ত্রীর কাজ করা আছে, বিভিন্ন রকমের কাজ কিন্তু আপনার জেলা প্রশাসকরা করে থাকে। হ্যাঁ, এইটুকু তো বুঝতে পেরেছেন। তারপরে দেখেন যাবজ্জীবন কারাদণ্ড কি হবে, সবসময় আপনার সশ্রম কারাদণ্ড হবে। যাবজ্জীবন কারাদণ্ড সবসময় কি হবে, সশ্রম হবে। আবার আরেকটা জিনিস দেখেন যে এই সশ্রম কারাদণ্ড সাধারণত যে কারাদণ্ডের মেয়াদ 5 বছর বা 7 বছর তার বেশি, সেই ধরনের কারাদণ্ডের ক্ষেত্রে সবসময় কি হয়, বেশিরভাগ ক্ষেত্রেই আপনার সশ্রম কারাদণ্ড দিয়ে থাকে। কিন্তু 1 বছর, 6 মাস, 2 বছর, 2 বছর, এই ধরনের কারাবাসগুলোকে সাধারণত বিনাশ্রম দিয়ে থাকে। হ্যাঁ, এইটুকু বললেন। এবার দেখেন এখানে দণ্ডবিধিতে মোট 10টা ধারাতে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। মোট 10টা ধারাতে মৃত্যুদণ্ডের বিধান আছে। এই 10টা আমরা সামনে যখন যাব তখন আমরা এক এক করে পড়ব। এখন দেখেন আমরা যেটা পড়লাম যে যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই কী হবে, সশ্রম হবে। অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড সর্বদাই কী হবে, বিনাশ্রম হবে। মানে আপনাকে একটা জরিমানা করা হয়েছে, যেমন ধরেন যে 5,000 টাকা জরিমানা করা হয়েছে, আপনি দিতে পারেন নাই, এই 5,000 টাকার জন্য আপনার 6 মাসের কারাদণ্ড হয়েছে। এখন এই 6 মাস কারাদণ্ড আপনার অবশ্যই বিনাশ্রম হবে, অবশ্যই বিনাশ্রম হবে। এ পর্যন্ত বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবার দেখেন যাবজ্জীবন দ্বীপান্তরকে যাবজ্জীবন কারাদণ্ড বোঝাবে, এটা বলা আছে আপনার 53 কতে। এই যে আপনার বনবাসের কথা আছে না,
তারপরে আপনার দ্বীপান্তর, বনবাসে পাঠানো, এই যে বিধানগুলো কিন্তু আপনার এই মঙ্গল আমলে ছিল বা তার আগে পরে এটা খুব প্রচলিত ছিল। কিন্তু দণ্ডবিধিতেও আপনার ছিল, পরবর্তীতে সেটা আপনার বাতিল করা হয়। এখন এই দ্বীপান্তর মানে বনবাসে পাঠানোর যে বিধান, এইটা এই দণ্ডবিধিতে বর্তমানে নাই। আরেকটা আপনার শাস্তির বিধান ছিল, সেটা হলো বেত্রাঘাত, মানে বেত দিয়ে মারা বা প্রহার করা। তাহলে এই দ্বীপান্তর বা আপনার বনবাস আর বেত্রাঘাত এর কোনো বিধান দণ্ডবিধিতে নাই। ঠিক আছে, এই দুইটা বিধান আগে ছিল, এখন নাই। তাহলে আমরা কয় প্রকারের শাস্তির বিধান পাইলাম? 5 প্রকারের শাস্তির বিধান পাইলাম। একটা মৃত্যুদণ্ড, আরেকটা যাবজ্জীবন কারাদণ্ড, আর 3 নাম্বারটা কারাদণ্ড। কারাদণ্ড 2 প্রকার, একটা সশ্রম বিনাশ্রম, আর যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই সশ্রম হবে। আর 4 নাম্বারটা সম্পত্তি বাজেয়াপ্তকরণ, 5 নাম্বারটা অর্থদণ্ড। ভাই ভাই জি জি সৈকত ভাই। কারাদণ্ড, জি জি, ওই যে দীপাঙ্করের বদলে এটারে এখন কারাদণ্ড বলা হয় নাকি? যাবজ্জীবন কারাদণ্ড বলা হয়, যাবজ্জীবন কারাদণ্ড। জি জি। এটা 53 কতে বলা আছে। ঠিক আছে, এইবার ধরেন যে আমরা এই 54 ধারার 55 ধারাতে চলে যাব। 54, 55, 55 ক। এখন মৃত্যুদণ্ড হ্রাসকরণ মানে মৃত্যুদণ্ড কমায় নিয়ে আসা। যে সকল ক্ষেত্রে মৃত্যুদণ্ড প্রদান করা হয় তার প্রত্যেক ক্ষেত্রে সরকার অপরাধীর সম্মতি ব্যতীত মৃত্যুদণ্ডকে হ্রাস করে অন্য কোনো দণ্ডে রূপান্তরিত করতে পারবেন। তাহলে দেখেন যে সরকার মানে একজন ব্যক্তিকে ধরেন মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে তার অপরাধের জন্য। এই মৃত্যুদণ্ড দেওয়ার পরে তাকে কি করবে? এই মৃত্যুদণ্ড থেকে আপনার অব্যাহতি দিয়ে আপনার ওই তার যে ধরেন যে 20 বছর কারাদণ্ড দিল, যাবজ্জীবন কারাদণ্ড দিল বা 10 বছর দিল, এইটা আপনার পরিবর্তন করতে পারবেন বা হ্রাস করতে পারবেন। এটা পারবে কে? সরকার পারবে। এখন এই যে মৃত্যুদণ্ড হ্রাস করার ক্ষেত্রে সরকারের কারোর অনুমতির প্রয়োজন নাই বা ওই আসামির অনুমতি লাগবে না। তাহলে মৃত্যুদণ্ড হ্রাসকরণ করতে পারবেন কে? সরকার করবেন। কার অনুমতি লাগবে না? আসামির কোনো অনুমতির দরকার নাই বা সম্মতির প্রয়োজন নাই। হ্যাঁ, তাহলে এটা বলা আছে আপনার 54 ধারাতে। তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে যে মৃত্যুদণ্ড হ্রাস করতে পারেন কে? সরকার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী না অন্য জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট? তাহলে আপনারা কি উত্তর করবেন? সরকার হ্রাস করতে পারেন। এখানে সম্মতির প্রয়োজন নাই, এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। তারপরে দেখেন যাবজ্জীবন হ্রাসকরণ। এই যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করে আপনার সরকার কি করতে পারে? 20 বছর পর্যন্ত, সর্বোচ্চ 20 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারেন। তখন কিন্তু আপনার সশ্রম অথবা বিনাশ্রম যে কোনো কারাদণ্ড প্রদান করতে পারেন। তাহলে যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করতে পারেন কে? সরকার করতে পারেন দণ্ডবিধির অধীন। এইবার ধরেন এখানে 54, 55 ক ধারাতে বলতেছে রাষ্ট্রপতির ক্ষমতা প্রদর্শনের ক্ষমতা। দণ্ডবিধির অধীন 54 এবং 55 ধারায় সরকার প্রদত্ত ক্ষমতাবলী সংবিধানের 49 ধারায় অনুচ্ছেদের 49 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির যে ক্ষমা প্রদর্শনের যে ক্ষমতা আছে, এই ক্ষমতাকে এই দণ্ডবিধির ক্ষমতা হ্রাস করবে না। তার মানে কি? 49 অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্রপতি যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে কি করতে পারেন? ক্ষমা প্রদর্শন করতে পারেন। ক্ষমা প্রদর্শন করতে পারেন। যখন রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করবে এই ক্ষমতা আপনার অ্যাপ্লাইড হবে। এখন এই রাষ্ট্রপতির ক্ষমতাকে সরকার কি করবে না? ভায়োলেট করবে না বা হ্রাস করবে না। সেই ক্ষমতা সরকারকে দেওয়া হয় নাই। এইটা বলা হচ্ছে আপনার 55 কতে। ঠিক আছে, এইবার আমরা চলে যাব এই 54, 55, 56। কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, আশা করতেছি প্রশ্ন নাই। এইবার আমরা চলে যাব 57 ধারাতে।
দণ্ডের মেয়াদ সমূহের ভগ্নাংশ। অর্থদণ্ড পরিমাপের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে আপনার এই যাবজ্জীবন কারাদণ্ড হবে 30 দিন। এখন ধরেন আপনাদের যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যাবজ্জীবন কারাদণ্ড মানে কত দিন, তাহলে আপনারা কি উত্তর করবেন? যাবজ্জীবন কারাদণ্ড মানে 30 বছর। যাবজ্জীবন কারাদণ্ড মানে 30 বছর। আর যদি বিচারক যদি আপনার এই যে তার আদেশে উল্লেখ করে থাকেন যে যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু, যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু কারাবাস, সেক্ষেত্রে আপনার হবে কতদিন? আমৃত্যু। আর যদি বিচারক যদি আপনার উল্লেখ না করেন, বিচারক যদি তার এই রায়ে যদি উল্লেখ না করেন যে যাবজ্জীবন কারাদণ্ড মানে কতদিন, তাহলে সেক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড বলতে বোঝাবে 30 বছর। বাংলাদেশ ভার্সাস আতাউল মৃধা মামলায় এইটা আপনার প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশ ভার্সাস আতাউল মৃধা। তাহলে আপনাদের যদি সাধারণত প্রশ্ন আসে যে যাবজ্জীবন কারাদণ্ড মানে কত বছর বা কত দিন, তখন আপনারা উল্লেখ করবেন যে 30 বছর, একদম যাবজ্জীবন কারাদণ্ড মানে 30 বছর। এখন যদি বিচারক যদি উল্লেখ করে যে যাবজ্জীবন কারাদণ্ড বলতে আমৃত্যু বোঝাবে, তখন সেটা হয়ে যাবে আমৃত্যু। এটা বুঝতে পেরেছেন? এইটুকু জি বুঝতে পেরেছি। কারাদণ্ডটা কি ভাবে বছরের মতো ধরা হয় নাকি কিছু ব্যতিক্রম থাকে? যেমন স্বাভাবিক হচ্ছে 12 মাসে 1 বছর, ওটা কি আরো কিছু কমে আসে না সেমই থাকে? এই যে কার্য দিবস আছে না, এই ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয় কার্য দিবস। যে বন্ধের যে দিনগুলো আছে, সরকারি যে ছুটি আছে, এই সরকারি ছুটিগুলো অতিরিক্ত ধরা হয়। সেক্ষেত্রে যদি 1 বছরের কারাবাস দেওয়া হয়, সেক্ষেত্রে তারা কারাদণ্ড ভোগ করেন। সাধারণত আপনার এই 1 বছরের মধ্যে যতগুলো ছুটি আছেন, সেক্ষেত্রে আপনার 1 বছর দিলে পরে 9 মাসের মধ্যে আপনার 1 বছর পূর্ণ হয়ে যায়। ঠিক আছে? মানে যে সরকারি যে ছুটিগুলো আছে ওই দিনগুলোতে তাদের কারাবাস ভোগ করার কোনো নিয়ম নাই। যখন নিয়ম নাই তখন সে কারাবাস ভোগ করতেছে, তখন ভবিষ্যতে যে আপনার যে আপনার যে ইয়ে আছে, সাধারণ যে দিন আছে ওই দিনগুলো যুক্ত হয়ে যায়। এক্ষেত্রে আপনার এই সরকারি ছুটি যেগুলো ওইগুলো আপনার কাউন্টে আসে। ঠিক আছে? তাহলে 1 বছর কারাদণ্ড দিলে সেক্ষেত্রে আপনার কারাদণ্ড ভোগ করা লাগে 9 মাস সামথিং। ঠিক আছে? বাকি দিনগুলো তো সরকারি ছুটি থাকে, ওইগুলো আপনার ওইভাবে জি কাউন্ট ঠিক হয়। আছে, বুঝতে পারছি। আমাদের সেশনটা এখনই শেষ হবে, আমি আবার লিংক দিচ্ছি, আপনারা দ্রুত একটু আসেন। ঠিক আছে? খুব ফাস্ট আসেন।